नमस्कार बच्चे लोग, कैसे हो सब? बिंदास, बढ़िया, एकदम झकास। তো ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই যে চ্যাপ্টারটা আসলে খুবই ছোট। ইয়েস, ইয়েস বাচ্চো, চ্যাপ্টারটা আসলে খুবই ছোট, দেখতে অনেক বড়, অঙ্ক থাকে অনেক বেশি, বাট বিশাল বিশাল কিছু কনসেপ্ট নেই, কয়েকটা কনসেপ্টের উপর বেস করেই বোর্ডের সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। যদি আমরা ওই কলিশন অ্যান্ড অল ওইটা অন্য একটা ক্লাসে কভার করব। তোমাদের বইতে জেনারেলি কলিশনটা ঢুকিয়ে দেওয়া আছে ওয়ার্ক পাওয়ার এনার্জির সঙ্গেই, তাই আগে থেকে জানিয়ে দিলাম, সাবধান করিয়ে দিলাম। আজকের টপিক সিম্পল ভাই, ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি কিসের জন্য? বোর্ড লেভেল ক্লাস 11 সেমেস্টার 1। ঠিক আছে দিদি, চলো। পুরো ব্রাজিলের জার্সি পরে আছে মনে হচ্ছে দেখে। ফার্স্টে এখানে একটা অঙ্ক মতো দিয়েছে, বলছে মসৃণ অনুভূমিক তলের ওপর দিয়ে একটা ব্লককে একটি স্থির বল দ্বারা সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেক্ষেত্রে কি হবে না হবে আমরা মানে জিনিস জিজ্ঞেস করেছে, এটার উত্তর দিয়ে আমরা যাই। এটার আগে উত্তর দিয়ে তারপরেই শুরু করি। মসৃণ অনুভূমিক তলের ওপর দিয়ে একটি ব্লককে একটি স্থির বল দ্বারা সরিয়ে নিয়ে যাওয়া হলো। কি হবে? মসৃণ মানে ফ্রিকশন ওকে কোনো বাধা দিচ্ছে না, বিন্দাস এগোচ্ছে। ঠিক আছে, মানে কৃতকার্য যেটা হচ্ছে ভাই, কিরম ভাবে হচ্ছে? ফোর্সটা কনস্ট্যান্ট পড়ছে। ফোর্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার উপরে কি আছে? একটা ত্বরণ কাজ করছে। ত্বরণ যদি কাজ করে তাহলে তার ভেলোসিটি কি হচ্ছে? বাড়ছে। যদি ভেলোসিটি বাড়ে তাহলে কি হচ্ছে? তার নির্দিষ্ট সময় অন্তর তার যে ডিসপ্লেসমেন্ট সেটাও বাড়ছে। এবার নির্দিষ্ট সময় অন্তর যে ডিসপ্লেসমেন্ট ও ভি আগে যা রাহা হয়, বেটা বাড় রাহা হয়। তাহলে কৃতকার্যের পরিমাণ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে নয়, সময়ের সাথে কৃতকার্যের পরিমাণ বাড়ে। ঠিক আছে, বোঝা গেছে? মসৃণ অনুভূমিক তল, পিছনে কোনো ফ্রিকশন নেই, কোনো পিছু টান নেই, এবং যদি একটা ফোর্স কনস্ট্যান্টলি একটা বডির ওপর দিয়ে পড়ে তাহলে বডিটার ওপর একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থাকবে, যেটার জন্য আমার কনস্ট্যান্টলি ভেলোসিটিটা বাড়বে, এবং ভেলোসিটি বাড়লে কি হবে? ডিসপ্লেসমেন্টটাও কনস্ট্যান্টলি বাড়বে, তাই কৃতকার্যের মানটাও কনস্ট্যান্টলি বাড়তে বাড়তে যাবে। বহুতই বড়িয়া, আচ্ছা প্রশ্ন থা। তো এমনি আমরা জীবনে চলার পথে আমরা কি দেখেছি? জীবনে চলার পথে আমরা কি দেখেছি? বেশি কিছু দেখিনি এখনো, মানে অনেক পথ চলা বাকি আছে না। আমরা এইটা জানি যে এফ ডট এস ডট প্রোডাক্ট ভেক্টরের, যেটাকে আমরা বলি এফ এস কস থিটা, ঠিক আছে, এইটা হয় কৃতকার্য, আমরা জানি এটা, এটাকে কৃতকার্য বলে। এফ ও এস এর মধ্যে অ্যাঙ্গেল থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হলে ওয়ার্ক ডান 0 হয়, আমাদের মনে রাখতে হবে, তাই তো? याद रखना पड़ेगा बेटा, ठीक है? एंड बहुत ध्यान से देखना बेटा। एंड কি হয় আর কি জিনিস মনে রাখতে হয়? একটা হয় কনস্ট্যান্ট ফোর্স দ্বারা কৃতকার্য, একটা হয় ভ্যারিয়েবল ফোর্স দ্বারা কৃতকার্য। ঠিক আছে, মানে যে ক্ষেত্রে ফোর্স বাড়ছে ফাড়ছে এরকম। তো একটা হয় কি কনস্ট্যান্ট ফোর্স, ধ্রুবক বল, আগে যেটা প্রশ্ন দেখছিলাম যেরকম ছিল, কনস্ট্যান্ট ফোর্স দ্বারা
কৃতকার্য, সেক্ষেত্রে এফ ডট এসি থাকে ফর্মুলা, কোনো প্রবলেম হয় না। সেক্ষেত্রে গ্রাফ কিরাম দেখতে হয়, এদিকে এফ থাকে, এদিকে এস থাকে, এবং সুন্দরভাবে এরকম একটা লাইন থাকে। ওকে, এবং এই যে এরকম একটা লাইন থাকে, এই যে একটা লাইন থাকে, এই লাইনটার এই যে এরিয়াটা থাকে, এই যে এরিয়াটা থাকে, ঠিক আছে, এই যে এরিয়াটা থাকে, এই এরিয়াটাই কি হয়? ওয়ার্ক ডান। এই এরিয়াটা কি ডিনোট করে? এই এরিয়াটা ডিনোট করে, এরিয়া ডিনোট করে ওয়ার্ক ডান। ঠিক আছে ভাই, একদম বিন্দাস है, कोई টেনশন वेंशन है नहीं ना। আর একটা জিনিস হয় যেটাকে বলে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বল দ্বারা কৃতকার্য, মানে সেটা কি হবে? এফ ডট এস, ভুল লিখলাম, এফ ডট ডিএস অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভ্যারিয়েবল। এই এখানে একটা গড়বড় করে দিয়েছি। এফ ডট ডিএস এখানে হচ্ছে কি S1 থেকে S2, এই দূরত্বের মধ্যে যেতে গিয়ে এইভাবে বের করতে হচ্ছে ভ্যারিয়েবল ফোর্স দ্বারা কৃতকার্য। ভ্যারিয়েবল যখনই আসবে তার মানে কি হচ্ছে, সেটা একটা ফাংশন অফ এক্স বা টি কিছু একটা হবে, সেই জন্য এফ ডট ডিএস হবে, হয়ে তার ইন্টিগ্রেশন হবে। ঠিক আছে, মনে থাকবে। ঠিক আছে, কারণ এক একটা মুহূর্তে তো ফোর্সটা এক এক রকম হয়ে যাচ্ছে। তো এই ভ্যারিয়েবল ফোর্সের এই যে গ্রাফ কিরাম দেখতে হতে পারে? স্যার যেমন খুশি তেমন দেখতে হতে পারে, ফোর্সটা যেভাবে খুশি বাড়তে পারে, মানে এরাম বাড়লো, এরাম গিয়ে এরাম গেল, গিয়ে এরকমও হতে পারে, যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে, এরকম গিয়ে এরকম গেল হতে পারে। আমি একটা পাতি এক্সাম্পল দিচ্ছি, এইটা, এটা এফ, এটা এস, এখানেও তাই। এর যে এরিয়াটা, এই যে এই এরিয়াটা, এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে গিয়ে, এই এরিয়াটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ক ডান। এখানে এফটা ভ্যারিয়েবল কেন? তো দেখে বুঝতে পারছো না এফটা কিরকম? এফ ইজ প্রপোর্শনাল টু এক্স এখানে, তাই না? তার মানে এফটা এক্স এর উপর ভ্যারি করছে তো ডিরেক্টলি, লাইক এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, এরম ধরনের একটা হচ্ছে, তাই না? এফ ইজ ইকুয়ালস টু কে এক্স, মানে এক্স এর উপর ভ্যারিয়েবল, তো ভ্যারিয়েবল মানেই এফ ডট ডিএক্স করে বের করতে হবে। আর এফ ডট ডিএক্স এর ইন্টিগ্রেশন মানেই কি, ওটা কি বেরোয়? এরিয়াই তো বেরোয়। ठीक है, इतना तक समझ में आया होगा? बढ़िया से एकदम चकाचक। चलो দুটো অঙ্ক করি। কনজারভেটিভ নন কনজারভেটিভ মানে সংরক্ষী অসংরক্ষী বলটা তারপরে বলছি। ए हे ये आ गया, आ गया, বললাম পরে বলছি, কোশ্চেন এসে গেল। পৃথিবীটা না পুরো গোলমাল চলছে পৃথিবীটায়। দেখো এফ ডট ডিএক্স এইরকম ভাবে লিখলাম, ইকুয়ালস টু 0, এইটাকে আমরা বলি কি? সংরক্ষী বল। এটাকে আমরা বলি কি? সংরক্ষী বল। ঠিক আছে सर, इसका मायने क्या हुआ? इसका मायने क्या हो गया सर? व्हाट डू यू मीन बाय दिस सर? एफ डॉट डी एक्स इक्वल्स टू 0, এটার মানে কি বলতে? এই যে গোলটা পেটটা ফুলে আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে কি ক্লোজড পাথ, এটার মানে হচ্ছে কি ক্লোজড পাথ। এবার এই ক্লোজড পাথে, এই ক্লোজড পাথে এই ক্লোজড পাথে ওয়ার্ক ডান সবসময় কি? 0। এটাই হচ্ছে গিয়ে সংরক্ষী বল। সংরক্ষী বলের এটা একটা ক্লোজ পাথ হতে মানে কি? এইখান থেকে শুরু করলাম, ওই যেমন করেই খুশি যাক না কেন, ঘুরে ফিরে আবার ওই পয়েন্টেই আমি ফেরত এলাম। ঠিক আছে,
ঘুরে ফিরে আমি ওই পয়েন্টেই আবার ফেরত এলাম। তার মানে কি ডিসপ্লেসমেন্ট জিরো, তো ওয়ার্ক ডান জিরো। এই সংরক্ষী বল কি হয় না, যে কোনো তোর গ্র্যাভিটেশনাল ফোর্স, যে কোনো সেন্ট্রাল ফোর্স টাইপের। সেন্ট্রাল ফোর্স বুঝিস তো, মানে যারা দূরত্বের ওপর নির্ভর করে, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও হতে পারে, মানে ওদের দুজনের যে যুক্ত হচ্ছে যে লাইন সেই বরাবর কাজ করে। গ্র্যাভিটেশন ফোর্স হতে পারে, নিজেদের মধ্যে টানামানি করে যে লাইনে, ঠিক আছে। মানে যে বল, যে ফোর্স কি হয় বললাম, সেন্ট্রাল ফোর্স, মানে এই যে এফটা ফাংশন অফ আর, সেই হবে কি হবে কাকা, সংরক্ষী বল। ঠিক আছে, সেই হবে সংরক্ষী বল। भाई कुछ भी कर ले। अब देख नेक्स्ट क्या हो रहा है, नेक्स्ट क्या हो रहा है, देखो बेटा, এটা তো হলো সংরক্ষী বল, ক্লোজ পাথে হয়ে যায় গিয়ে জিরো। সংরক্ষী বল, অসংরক্ষী বল মানে কি, আমি মনে রাখি অসংরক্ষী বল হচ্ছে অসভ্য বল। অসংরক্ষী বল যারা, এটা হচ্ছে কি অসভ্য টাইপের বল। স্যার এটা কেমন কথা হলো না, দেখো এফ ডট ডিএক্স যখন নট ইকুয়ালস টু জিরো, মানে এইভাবে ঘুরে কিসে আবার ওই সেম পয়েন্টে ফেরত এলো, কিন্তু ওয়ার্ক ডান জিরো হলো না, মানে কিছু একটা ওয়ার্ক ডান থেকে গেল, মানেই ঘাপলা, মানেই ঘাপলা। তো এই ধরনের ফোর্স কি ফোর্স হয়, একটা এক্সাম্পল দেখো, ফ্রিকশনাল ফোর্স, ভিসকাস ফোর্স। ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণ বল। তার মানে এই অসংরক্ষী বল অ্যাকচুয়ালি কি হয়, পথের ওপর ডিপেন্ড করে, পথের ওপর নির্ভর করে। এটা কি পাথ ইন্ডিপেন্ডেন্ট, এগুলো কি पाथ डिपेंडेंट। ठीक है, समझ में आया, आई समझ। চলো অঙ্কটা দেখি কি বলছে। বলছে শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করা হয়, যখন শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করা হয় তখন কি হয়। অসংরক্ষী বল বলতে কি, একজনের কথা ভাবো, যেমন ফ্রিকশন, তার বিরুদ্ধে কাজ করছে মানে কি এক্সটার্নাল ফোর্স কাজ করছে, তাহলে এক্সটার্নাল ফোর্স কাজ করলে গিয়ে বস্তুর স্থিতিশক্তি বেড়ে যায়, হয় না। বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে না, হয়, কে জানে। বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে, গতিশক্তি বেড়ে যায়, স্থিতিশক্তি কমে যায়। যখন শুধু অসংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করা হয়, মানে টোটাল যে যান্ত্রিক শক্তি, সেটা তো কনজার্ভ থাকে, অ্যাকচুয়ালি সবসময় সেটা কনজার্ভ থাকে, কিন্তু যখন শুধু কি বলেছে অসংরক্ষী বলের বিরুদ্ধেই কার্য করা হয়, মানে তুই অসংরক্ষী বলটাকে তুই বারবার বারবার জিরো করছিস, তুই বারবার বারবার জিরো করছিস, তাহলে কি টোটাল তো সংরক্ষী মানে যান্ত্রিক যে শক্তি তোর, সেটা অ্যাকচুয়ালি তখন কি হচ্ছে বাবা, ধ্রুবক থাকছে না। কারণ একজন পাথ ডিপেন্ডেন্ট, তুই বাইরে থেকে যেটাকে করছিস সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, তখন হয়ে যাচ্ছে গিয়ে কেস। বুঝতে পেরেছো, ক্লিয়ার। মানে আমার তো, ও তো পথের ওপর ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ডান পাথ ডিপেন্ডেন্ট, এখান থেকে গিয়ে এই জায়গায় আমি ফিরে এলাম, কাজ হয়েছে, কাজ হয়েছে, কাজ হয়েছে, অসংরক্ষী বল হলে সেম পয়েন্টে ফিরে এলো, তার মানে কি হচ্ছে, শক্তি ক্ষয় হয়েছে, তার মানে শক্তি ধ্রুবক থাকে না, অ্যাকচুয়ালি হচ্ছে শক্তির ক্ষয় হয়, খাতায় লিখে রাখ, শক্তির ধ্রুবক তো থাকছে না, অ্যাকচুয়াল যেটা হচ্ছে একদম বলতে গেলে শক্তির ক্ষয় হচ্ছে। যখন নির্বাচন করি, কোনো সংস্থার ভরবেগ পরিবর্তন না করেও গতিশক্তির পরিবর্তন করা যায়, আচ্ছা তাই নাকি, কোনো সংস্থার ভরবেগ না করে গতিশক্তির পরিবর্তন করা যায় না। তো গতিশক্তি মানে আমরা কি জানি, হাফ mv স্কোয়ার,
তো গতিশক্তি পরিবর্তন করতে গেলে কি করতে হবে? আমার ভি কে কমাতে বা বাড়াতে হবে। ভি কমলে বা বাড়লে আবার পি ইকুয়ালস টু কি হয়? এম ভি। তাহলে এই পিটাও কি হবে? কমবে বা বাড়বে। তো বেটা পি কে চেঞ্জ না করে কখনোই কাইনেটিক এনার্জিকে চেঞ্জ করা যায় না, যাবে না, যায় না, যাবে না। আর এই কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হয়? পি স্কোয়ার বাই 2m হয়। ইয়াদ রাখনা, কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হয়? পি স্কোয়ার বাই 2m। ঠিক আছে, মানে কাইনেটিক এনার্জি সরাসরি দেখতে পাচ্ছ যে পি এর ওপরে ডিপেন্ড করছে, মানে তাই না? কে ইজ প্রপোর্শনাল টু পি স্কোয়ার। ले क्या करेगा बोलो। আচ্ছা, এখানে এখানে আমাদের সার্কুলার মোশনও চলে এসছে। ভরবেগ সংরক্ষণ এগুলোতে এই চ্যাপ্টারে আমি পড়াবো না। এইখানের এই অঙ্কটা পার্টিকুলার করানো যেতে পারে। বলছে একটা গাড়ি অনুভূমিক রাস্তায় ভি বেগে গতিশীল, টায়ার ও রাস্তার মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে সর্বনিম্ন যে দূরত্বে যাওয়ার পর গাড়িটি থামবে। দেখ এই জিনিসটা মনে রাখবি, ভি স্কোয়ার ইকোয়ালস টু কি জানি আমরা? ইউ স্কোয়ার মাইনাস 2 এস হয়। ঠিক আছে, এই এটা কি হয়? অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন, যাই বলি না কেন। তো গাড়ি যখন এরকম যাতায়াত করে রাস্তা দিয়ে, তখন ফ্রিকশনাল ফোর্সটা গাড়িকে থামাবে, যেটা মিউ এমজি হয় জেনারেলি। মিউ এমজি, অন্য আর তো এক্সটার্নাল কোনো ফোর্স নেই, তাহলে ভরের রেসপেক্ট মানে সরি ওজনের রেসপেক্টই হবে মিউ আর আর মানে এমজি। তো এফ ইকলস টু মিউ এমজি হয় ফ্রিকশনাল ফোর্সটা আমি জানি। এবার এই এফ থেকে সমস্ত এফকেই তো আমি এম এ হিসেবে লিখতে পারি নিউটন কাকার মতবাদ অনুযায়ী, অর্থাৎ এ ইকলস টু মিউ জি। এটা কি? এটা হচ্ছে গিয়ে ফ্রিকশনের জন্য, फ्रिक्शनर जोन्नो क्या बोलता है इसको? रिटार्डेशन। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? ভি হয়ে যাবে কি 0। ইউটাই এখানে ভি বলে দিয়েছে, দেখো ভি স্কোয়ার মাইনাস 2 মিউ জি এস। কতটা দূরত্ব অতিক্রম করবে? এস ইকলস টু ভি স্কোয়ার বাই 2 মিউ জি। ওকে, একটা 2 কেজি ভরের বস্তুর ভিটি রেখচিত্র দেখিয়েছে। বলছে 5 সেকেন্ড পরে সকল বল দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? কোনো মানে হয়? 5 সেকেন্ড পরে মানে দেখো এটা 0 থেকে 5 মিটার পার সেকেন্ডে পৌঁছেছে। ঠিক আছে, 0 থেকে 5 মিটার পার সেকেন্ডে পৌঁছেছে, মানে ভি ইনিশিয়াল ছিল 0, ভি ফাইনাল হয়েছে গিয়ে 5 মিটার পার সেকেন্ড। তো ভাই আমাদের একটা থিওরেম আছে যেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, মানে কার্য শক্তি উপপাদ্য বলে যেটাকে, কার্য শক্তি উপপাদ্য। এটা পড়বে বই থেকে। এইটা অনুযায়ী কি মানে যে কোনো একটা কার্য যেটা, সেটা মানে হচ্ছে গিয়ে চেঞ্জ ইন শক্তি, চেঞ্জ ইন শক্তি। ঠিক আছে, তাহলে কার্য মানে চেঞ্জ ইন গতিশক্তি বলা যেতে পারে হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস ভিআই স্কোয়ার। আর এইখানে কি বলা যেতে পারে? এটা হলো কি এটা কি হলো? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আবার চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিও হতে পারে, চেঞ্জ ইন पोटेंशियल एनर्जी होते पारे। ठीक है बेटा, दोनों हो सकता है। একটু ছোট লিখে ফেলেছি সাইজে, ঠিক আছে कोई बात नहीं, इधर से देख लो। তাহলে এখানে কি হচ্ছে? ভেলোসিটি 0 থেকে এইটা ভেলোসিটি হচ্ছে, তাহলে ওয়ার্ক ডান করতে হবে হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস ভিআই স্কোয়ার। তাহলে হাফ এম এর জায়গায় কত আসছে? 2 কেজি ভি এফ স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার।
ঠিক আছে, টুকটুক টুকটুক করে আমরা কায়দা মারতে মারতে কি করলাম, ওয়ার্ক এনার্জি থিওরেমও শিখে ফেলেছি, সংরক্ষী অসংরক্ষী বলও শিখে ফেলেছি। খতরনাক চ্যাপ্টারের তো 20 মিনিটের মধ্যে তো চ্যাপ্টারের 60% খতম। কা বাত করতে হো ভাই। এরপর কয়েকটা জিনিস আরো আসে, যেগুলো হচ্ছে গিয়ে এফ ইকুয়ালস টু মাইনাস ডিইউ ডিএক্স বলা হয় বা ডিইউ ডিআরও বলা হয় কিছু ক্ষেত্রে। তো ইউটাকে জেনারেলি আমরা পোটেনশিয়াল এনার্জি হিসেবে দেখি, ইউটাকে জেনারেলি আমরা এখানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে দেখাই, ঠিক আছে। আর ইকুইলিব্রিয়াম হলে মানে সাম্যে থাকলে আমরা কি বলি, সাম্যাবস্থায় থাকলে, সাম্যাবস্থায় থাকলে কি বলি আমরা, এফ ইকুয়ালস টু 0, অর্থাৎ এফ ইকুয়ালস টু 0 অর্থাৎ ডিইউ ডিএক্স ইকুয়ালস টু 0। বোঝা গেছে কথা? এবার এই যে সাম্য আবার দু রকমের সাম্য হয়, একটা হচ্ছে সুস্থির সাম্য, সুস্থির সাম্য, একটা অস্থির সাম্য। ঠিক আছে, কেমন স্যার? সুস্থির সাম্য হচ্ছে যখন পোটেনশিয়াল এনার্জি যেটা থাকবে এটা যখন মিনিমাম থাকবে, আর অস্থির সাম্য হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা যখন ম্যাক্সিমাম থাকবে। ঠিক আছে, যখন পোটেনশিয়াল এনার্জিটা থাকবে ম্যাক্সিমাম তখন হচ্ছে গিয়ে অস্থির সাম্য। ঠিক আছে, জাস্ট একটু মনে রাখতে পারো, বা এরমভাবেও বলা যেতে পারে যে যখন d2u dx2টা গ্রেটার দেন 0 হবে আর এখানে d2u dx2টা লেস দেন 0 হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই এটুকুন নিয়ে। আবার সঠিক উত্তর নির্বাচন করতে এসে গেছে, আবার নির্বাচন করতে এসে গেছে সব, কি বলবো আর, এই নির্বাচন করে করেই সব যা তা করছে, শুধু নির্বাচন চলছে, নির্বাচন, ভোট দিন ভোট দিন, নির্বাচন নির্বাচন। এবার দেখো, একমাত্র সংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করা হলে কোনো বস্তু স্থিতিশক্তি অর্জন করে। সঠিক? সঠিক, কারণ একটা বস্তুকে মেঝে থেকে সেই তুলে নিয়ে গিয়ে ওপরে রাখলে কি হয়, তার একটা স্থিতিশক্তি জেনারেট হয়। এই যে তুলে নিয়ে যাচ্ছি, তখন কি হলো, মানে গ্র্যাভিটেশনের এগেনস্টে আমি কাজ করছি, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে আমি কাজ করছি। গ্র্যাভিটেশনাল ফোর্স একটা সংরক্ষী বল, সংরক্ষী বলের বিরুদ্ধে কাজ করলাম, স্থিতিশক্তি অর্জন করলো। ঠিক আছে, ডান। সিস্টেমে ফেলে বুঝতে পেরে গেছো, চিন্তা নেই জীবনে। পরেরটা বলছে একটা বৃত্তীয় গতিতে অতিক্রান্ত দূরত্ব, এইটা ভালো কথা, যেখানে এ একটি ধ্রুবক এবং টি হলো সময়। বৃত্তীয় গতিতে অতিক্রান্ত দূরত্ব কি করা যাবে, আর বলছে চালক যে ক্ষমতা প্রদান করে সেটা নাকি ধ্রুবক। তো কোত্থেকে বের করবো আমি, এইখানে এস রয়েছে তাই তো, তাহলে ভেলোসিটি মানে কি হবে, ডিএস ডিটি মানে 2AT। আচ্ছা জি, অ্যাসিলারেশন মানে কি হবে, মানে ত্বরণ ইকলস লিখতে, এখানে তো এ দিয়েই বসে আছে, এমন বদমাস কি বলবো আর। ত্বরণ ইকলস টু কি হবে, ডিভিডিটি মানে কত হবে, এটা 2A হয়ে যাবে। তো ত্বরণ যদি হয় 2A, ত্বরণ যদি হয় 2A, মানে ত্বরণটা কি এক্ষেত্রে কনস্ট্যান্ট,
ভি তো কি হচ্ছে, ভি বাড়ছে বোঝা যাচ্ছে। দেখ তার মানে আমি যদি, তাহলে এফ কি হবে, এফ ইকলস টু কি হবে, এম ইন্টু 2a। তাহলে পাওয়ার কি হবে, এম ইন্টু 2a ইন্টু ভেলোসিটি, মানে 280, মানে 2, মানে এটা 4 হয়ে যাচ্ছে, 4a স্কোয়ার mt। মানে পাওয়ার কি হচ্ছে, ক্ষমতা যেটা প্রদান হচ্ছে সেটা কি ধ্রুবক না, টি এর সঙ্গে ভ্যারি করছে, টাইমের সঙ্গে ভ্যারি করছে, ক্ষমতার সময়ের সঙ্গে বাড়ে। ইয়েস, পিটা এখানে কি দেখতে পাচ্ছি, টাইমের সঙ্গে প্রপোর্শনাল। বোঝা গেল, এইটুকুন ঘটনা তো বোঝা গেছে। আচ্ছা, পাওয়ার, পাওয়ারে বেশি কিছু নেই, যেটা ছোটবেলায় পড়েছিলিস ক্ষমতা সেটাই আছে, এর ইউনিট হয় ওয়াট। পাওয়ার মানে কি হচ্ছে, পি ইকলস টু কি আসে, ডি ডাব্লিউ ডিটি আসে, পি ইকলস টু কি আসে, এফ ইন্টু ভি আসে, এফ ইন্টু ভি আসে। ঠিক আছে, ऐसे आते हैं। চলো আর একটা অঙ্ক হয়ে যাক, ধীরে 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 একটু হাত ফাত সব আস্তে 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 সেট হোক আর কি। বলছে 1 কেজি ভরের একটা বস্তু এক্স অক্ষ বরাবর কোনো বলের প্রভাবে এমনভাবে চলছে যে তার সরণ এস ইকলস টু টি স্কোয়ার প্লাস 2। ওকে, টি ইকলস টু 2s এ বলটির তাৎক্ষণিক ক্ষমতা ওয়াটে কত। ঠিক আছে, কোই বাত নেই, কোই বাত নেই, ক্ষমতাই তো বের করতে বলেছে, তো করব আমরা। এস ইকলস টু বলেছে হচ্ছে টি স্কোয়ার প্লাস 2, তাহলে এ ইকলস টু কি হবে দেখো, তাহলে ভি ইকলস টু কি হবে ভাই, ডিএস ডিটি। তার মানে এখান থেকে কি আসবে, 2t সিম্পলি। তাহলে ত্বরণ ইকলস টু কি হয়ে যাবে আবার, ডিভি ডিটি। এই ডিভি ডিটি মানে কত হয়, এই ডিভি ডিটি মানে কত হয়, কি রে ভাই, রাতের বেলা বসে বসে মেসেজ আসে শুধু। ডিভি ডিটি মানে কত হয়, 2। ওকে, এবার আমরা কি দেখতে পাচ্ছি, তার মানে আমার ফোর্স কত, বল কত, এম ইন্টু এ, মানে এম মানে বলেছে 1 কেজি, এটা মানে 2, অর্থাৎ 2 নিউটন। ঠিক আছে, টি ইকলস টু 2s এ বলটির তাৎক্ষণিক ক্ষমতা ওয়াট এককে কত। চলো, কত সময় রে ভাই, 2 সেকেন্ড সময়। তাহলে পাওয়ার ইকলস টু কত হয়, এফ ইন্টু ভি হয়, এফ মানে 2, ভি মানে কত 2t, মানে হচ্ছে গিয়ে 4t। তাহলে 4 ইন্টু টি মানে কত হচ্ছে 2, 8 ওয়াট। ঠিক আছে, ছোট্ট জিনিস কয়েকটা কি জেনে রাখতে হবে, ছোট্ট জিনিস কয়েকটা জেনে রাখতে হবে, যে এরকম, যখন এরম ভাবে আছে কেউ, যখন এরকম ভাবে আছে, শুয়ে রয়েছে, ঠিক আছে, শুয়ে রয়েছে, এটার পোটেনশিয়াল এনার্জি কত, 0, কারণ এর হাইটে নেই, এইচ ইকুয়ালস টু 0। এবার এই রডটাকে যদি আমি এইভাবে দাঁড় করিয়ে দিই, এই রডটাকে যদি আমি এইভাবে দাঁড় করিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এখানে পোটেনশিয়াল এনার্জি নট ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে কি একটা হাইট অবধি, সেই হাইটটা কত হচ্ছে, হাইটটা কত হচ্ছে এখানে L/2। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি নট ইকুয়ালস টু 0, এখানে পোটেনশিয়াল এনার্জি কত, এম জি এইচ এর জায়গায় হচ্ছে গিয়ে L/2। ঠিক আছে, বোঝা গেছে। L/2 কেন স্যার, এল কেন নয়, পুরো লেন্থটা তো এল স্যার, তো এল কেন নয়, কারণ এরকম লম্বা লম্বা
বডির জন্য, ঠিক আছে, সেন্টার অফ মাসের অবস্থান নেওয়া হয়, অবস্থান নেওয়া হয়, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? চলো পরেরটা বলছে এম ভর ও এল দৈর্ঘ্যের একটা সুষম শিকল ঘর্ষণহীন অনুভূমিক টেবিলের ওপর থেকে এমনভাবে ঝুলে আছে যে মোট দৈর্ঘ্যের 1/n অংশ ঝুলে থাকে। খুব কমন একটা কেস, সব জায়গাতেই থাকে এবং সমস্ত জায়গাতেই এটা আমাদেরকে পড়াতে হয়। এখানে একটা টেবিল রয়েছে ধরে নিলাম, ঠিক আছে, টেবিলের দুটো সরু সরু পায়া আছে, টেবিলের দুটো সরু সরু পায়া আছে, ঠিক আছে, টেবিলের দুটো সরু সরু পায়া আছে, ঠিক আছে। এইখানে এই যে চেনটা ঝুলছিল তার যে অংশটা ঝুলছে নিচে, তো এটা তো হচ্ছে গিয়ে L/n, কারণ চেনের টোটাল দৈর্ঘ্য L আর 1/n ঝুলে থাকে বলেছে, তো দিস ইজ L/n। তো L/n অংশ যদি ঝুলে থাকে, ঠিক আছে, তাহলে তার সেন্টার অফ মাস কোন জায়গায় রয়েছে? এই জায়গায় রয়েছে সেন্টার অফ মাস, যেটা হচ্ছে গিয়ে L/2n। ওকে, ঠিক আছে। তাহলে এইখানে যদি সেন্টার অফ মাস থাকে, তাহলে শিকলটাকে পুরোপুরি টেবিলের ওপর তুলতে কত কৃতকার্য ভাই? কতটা ভরকে তুলছি আমরা? এইটুকুন অংশের ভরটা কত? টোটাল ভর হচ্ছে m, তাহলে 1/n অংশের ভর কত হবে? এইটুকুন অংশের ভর কত হবে? m/n হবে, তাই তো? m/n হবে, তাহলে কি দাঁড়াচ্ছে? m/n g h মানে কত? L/2n, L/2n। समझा? समझा? L/2n। এই যে সেন্টার অফ মাসটা তো L/2n দূরে আছে, এই যে এই দূরত্বটাই হচ্ছে কি L/2n। বুঝতে পেরেছো কেসটা? কেসটা বুঝতে পেরেছো? समझ आया? आया समझ? তাহলে আমার কি এটা হলো mgh, এটাই হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি, ওটাকে ওপরে তুলতে, ওটার মাস ইন্টু জি ইন্টু এইচ পোটেনশিয়াল এনার্জি। আর এই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কি হয়? ওয়ার্ক ডান, ওয়ার্ক এনার্জি থিওরেম অনুযায়ী, ঠিক আছে, mgl/2n স্কোয়ার। ঠিক আছে, क्लियर है बेटा? क्लियर है तो बता दियो कि हाँ जी क्लियर है। এখানে কি বলছে? এম ভরের একটি বিন্দু ভরের অভিকর্ষীয় ক্ষেত্রে একটি বস্তু কণাকে এরকম 1, 2, 3 নম্বর পথে এ থেকে বিতে নিয়ে যাওয়া হয়েছে, এটা অনেক নাটক করে করে, ঠিক আছে। তো এই কৃতকার্যগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে কি W1, এটা হচ্ছে কি W2, এটা হচ্ছে কি W3, ঠিক আছে। জিজ্ঞেস করছে যে কোনটা ঠিক আর কি, অভিকর্ষীয় ক্ষেত্রে, ঠিক আছে, মানে সংরক্ষী বলের রেসপেক্টে হচ্ছে, ঠিক আছে, সংরক্ষী বলের রেসপেক্টে হচ্ছে। যখন সংরক্ষী বলের রেসপেক্টে হয় তখন কোনো চাপ থাকে না, কারণ এই যে ওয়ার্কডানটা হয় না, সেটা তো পাথ ডিপেন্ডেন্ট হয় না। যদি অসংরক্ষী বলের হয় তাহলে পাথ ডিপেন্ডেন্ট হতো, এটা মাথায় রাখতে হবে। তো এখানে অভিকর্ষীয় ক্ষেত্র মানে কি? এটা সংরক্ষী বল, সো এক পয়েন্ট থেকে একই পয়েন্টে নিয়ে গেছে, তাই ওয়ার্ক ডান পাথ ডিপেন্ডেন্ট নয়। সেই কারণের জন্য আমরা
এখানে কোনটা ঠিক? তিনটেই সমান। ওকে, এটা এটা হচ্ছে যে এটা যেহেতু সংরক্ষী বল সেই জন্য, না হলে অসংরক্ষী বল যদি বলতো, কোনো যদি যে ফ্রিকশন ফোর্সের জন্য যদি বলতো, তাহলে ওয়ার্ক ডান কোথায় বেশি হয়ে যেত বলতো? এইটাতে, যেটাতে পথ বেশি যাবে সেটাতে ওয়ার্ক ডান বেশি হয়ে যেত ওর ক্ষেত্রে। ওকে, এইটার আমি ডিটেলে না গিয়ে এটার জন্য আমি দেব কিছু হিন্ট। কি দেবো এটার জন্য? আমি কিছু হিন্ট দেবো। কীরকম বলছে, যখন, আচ্ছা অঙ্কটাকে পড়ি। ভূমির সঙ্গে যুক্ত একটা স্প্রিং রয়েছে, নগণ্য ভরের একটা প্ল্যাটফর্ম রয়েছে, 0.1 কেজি ভরের একটি বস্তুকে 1 মিটার উচ্চতা থেকে ওই প্ল্যাটফর্মের ওপর ফেলেছে। যদি স্প্রিং ধ্রুবক 220 নিউটন, তাহলে স্প্রিংয়ের সর্বোচ্চ সংকোচন কত হবে? তো দেখ, এইখান থেকে যখন ও পড়ছে না, এবার স্প্রিংটা আবার এই দিকে সংকোচন করবে, ধরলাম সেটা এক্স, তাহলে এই অ্যাকচুয়ালি পড়লো কতটা? এই যে অ্যাকচুয়ালি পড়লো তার জন্য কত, তার ওয়ার্ক ডান কত? mgh। সেই mghটা কত? mg অ্যাকচুয়ালি কি h প্লাস এক্স, সেইটা ইকুয়ালস টু কি হবে? হাফ কে এক্স স্কোয়ার, স্প্রিংয়ের জন্য যেটা হয়। ঠিক আছে, জানিস তো স্প্রিংয়ের জন্য কি হয়? স্প্রিংয়ের জন্য কি হয় জানা আছে তো, যে স্প্রিংয়ের স্টোরড এনার্জি কত হয়? হাফ কে এক্স স্কোয়ার। এটা কি করে আসে? এফ ডট ডিএক্স, কারণ স্প্রিংয়ের এফ ইকুয়ালস টু কত? কে এক্স। অ্যাকচুয়ালি মাইনাস কে এক্স হয়, অ্যাকচুয়ালি মাইনাস কে এক্স হয়, মাইনাস কে এক্সই বললাম। তো এফ ডট কে এক্স মানে কি? এটা তো কি এক্স এর উপর ভ্যারিয়েবল ফোর্স, তাহলে কি এফ ডট ডিএক্স হয়ে গেল। তো এইখানটা থেকে আমার কি হাফ কে এক্স স্কোয়ার বেরোয়। আর একটা কি হয়? এক্স আই স্প্রিংয়ের ইনিশিয়াল লেন্থ, ঠিক আছে, আর এক্স এফ স্প্রিংয়ের ফাইনাল লেন্থ। তবে স্প্রিংয়ের স্টোরড এনার্জি কত? হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ঠিক আছে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে, তো এইখানে এই যে mgh, এটাই কি হবে? স্প্রিংয়ের স্টোরড এনার্জিতে যাবে। বোঝা গেছে কেসটা? তাহলে দেখো এম মানে কত? 0.1, জি মানে কত? 10 ধরলাম, এইচ মানে কত? 1 মিটার বলেছে, এক্স মানে জানি না, এখানে হাফ আছে, কে এর জায়গায় কত লিখবো রে কাকা? 220 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে কত হচ্ছে? এখানে হচ্ছে কি 1 ইন্টু এটা, তাহলে এটা ফাইনালি 1 প্লাস এক্স, আর এদিকে এটা কত হচ্ছে? 110 एक्स स्क्वायर। कहा कौन सा देश में आ गए हम? हैं, कौन सा देश में आ गए? কি খতরনাক দেখতে একটা জিনিস তৈরি হলো। সব ঠিকঠাক করেছি তো? হ্যাঁ, 0.1 কেজি 10 ধরেছি, এইচ মানে 1 বসিয়েছি, এটা ঠিক আছে, একদম পারফেক্ট ভাই সাব। 1 প্লাস এক্স, এটা কি বাজে দেখতে হয়ে গেল। সলভ করছি না, এরকম নোংরা ইকুয়েশন চলে এলো একদম। স্প্রিংয়ের সর্বোচ্চ সংকোচন কত হবে? এ সলভ করছি না, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে। সিধেরাচারিয়া লাগিয়ে ক্যালকুলেটর ইউজ করে নিস ভাই, এটা আমি করলাম না সলভ। হ্যাঁ চলো, এই ধন্যবাদ এসে গেল, কি করে আও তাড়াতাড়ি। এখানে সংরক্ষী অসংরক্ষী বলটা যেখানে বলেছিলাম, পথের ওপর নির্ভর করে, পথের ওপর নির্ভর করে না, এই অসংরক্ষী যেটা হয় না, এই কার্যটা অসংরক্ষী বল দ্বারা কার্যটা নেগেটিভ হয়, জেনারেলি নেগেটিভ হয়। এই এটা কি হয়? লস হয়। এখানে কি হয়? লস অফ এনার্জি হয়। ঠিক আছে,
याद रखना इधर पे लॉस ऑफ एनर्जी होता है। ওকে, এগুলো তো হয়ে গেছে, এগুলো আমরা সব ডিসকাস করে ফেলেছি। ঠিক আছে, নো প্রবলেম, কই নেই, চলো। স্টেবল ইকুইলিব্রিয়াম, আনস্টেবল ইকুইলিব্রিয়াম সমস্ত কেসগুলোই আমরা ছুঁয়ে গেছি, এটা হালকা করে রিভিশন হয়ে গেছে। তো কলিশনের ওপর আমাদের একটা সেপারেট ক্লাস থাকবে, কলিশন, তারপরে মোমেন্টাম কনজারভেশন, ঠিক আছে, এগুলোর ওপর আমাদের একটা সেপারেট ক্লাস থাকবে। তো টেনশন নেই, ভেবো না যে কলিশনের পার্টটা কোথায় গেল, সেটা বলার দরকার নেই, সেটা বলার দরকার নেই, আসবে। সার্কুলার মোশনটাও আমরা এখানে দিইনি, কারণ ওটাকেও আমরা সেপারেটলি আনছি সেই কারণের জন্য। ঠিক আছে, চলো আপাতত আজকের মতন বিদায় বন্ধু। কি বলেছিলাম, খুব ছোট্টর মধ্যে বুঝিয়ে দেবো জিনিসটা, তো খুব ছোট্টর মধ্যে বোঝানো হয়ে গেছে। নেক্সট ক্লাসে সার্কুলার আর বাকি জিনিসটা একসঙ্গে হবে। তারপর তো পড়ে থাকছে সেন্টার অফ মাস এবং আমাদের রোটেশনাল মোশন এই প্রথম সেমিস্টারের জন্য। ঠিক আছে, টাটা।